শুভেচ্ছা আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে করা মামলা যাচাই বাছাই করা হবে জানালেন আইনমন্ত্রী। যাকে নমিনেট করবে সে রাষ্ট্রপতি হবে। দলের থেকেই রাষ্ট্রপতির মনোনয়নটা হওয়া উচিত। কাফরুলে যুবদল কর্মী হত্যা অজ্ঞাতনামাদের আসামি করে পরিবারের মামলা। এলোপাতাড়ি গোলাগুলিতে দুজন হাসপাতালে চিকিৎসাধীন, আটক বেশ কয়েকজন। স্বনির্ভর ও মেধাভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায় সরকার, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি। বাজেটেও সেমিকন্ডাক্টর খাতকে রাখা হয়েছে অগ্রাধিকার তালিকায়। বর্তমান সরকার এমন একটা বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। আমদানি বৃদ্ধি ও ঋণ পরিশোধের চাপে আবারও অস্থির ডলারের বাজার। সাময়িক বলছে বাংলাদেশ ব্যাংক। কারসাজি আছে কিনা খতিয়ে দেখার পরামর্শ। সোনাম ওয়াংচুকের অনশন ভাঙা নিয়ে বিতর্ক। সরকারের সাথে সমঝোতার অভিযোগ বিরোধীদের। চারিত্রিক সনদের প্রয়োজন নেই জানালেন পরিবেশ কর্মী। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। কে হবেন নতুন রাষ্ট্রপতি? চারদিকে নানা নাম শোনা গেলেও দলের মধ্য থেকেই রাষ্ট্রপতি নির্বাচন করতে চায় বিএনপি। নীতি নির্ধারণী ফোরামে আলোচনার পরেই চূড়ান্ত হবে সিদ্ধান্ত। শীর্ষ নেতারা বলছেন, দল থেকে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ও নৈতিকতা সম্পন্ন বিশ্বস্ত কাউকে রাষ্ট্রপতি নির্বাচন করা উচিত। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগের পর 90 দিন সময় থাকবে এবং পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত হিসেবেই দায়িত্ব পালন করবেন স্পিকারই। সহকর্মী সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। এখনও সংবিধান সংশোধন না হওয়ায় বিদ্যমান পুরনো পদ্ধতিতেই নির্বাচিত হতে যাচ্ছেন নতুন রাষ্ট্রপতি, অর্থাৎ 350 জন সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এমপিরা দলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ। সেই হিসেবে নিশ্চিত করে বলাই যায়, সংসদে সংখ্যাগরিষ্ঠ বিএনপি মনোনীত প্রার্থী হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি, যে রাষ্ট্রপতির মেয়াদ ও সময়কাল কৌশলগত নানা দিক থেকেই রাজনৈতিক অঙ্গনে বেশ গুরুত্বপূর্ণ। এটা করলে যা হয়, কনস্টিটিউশন অনুযায়ী যা হবার তাই হবে। রাষ্ট্রপতি নির্বাচন হয় সংসদের সদস্যদের। ন্যাচারালি বিএনপি যাকে নমিনেট করবে সে রাষ্ট্রপতি হবে। এই পরিবর্তনটা সংবিধানের ধারা অনুযায়ী হতে যাচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচন হবে জাতীয় সংসদের সদস্যদের ভোটের উপরে। সেখানে সঙ্গত কারণেই বিএনপি যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল হিসেবে জাতীয় সংসদে আছে, তাদের মনোনীত প্রার্থী তিনিই তো নির্বাচিত হয়ে আসবেন। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর স্পিকার হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সংবিধানে আছে 90 দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিধান। আমাদের সংবিধানে নিয়মই আছে, রাষ্ট্রপতি যদি রিজাইন করে তাহলে স্পিকার অ্যাক্টিং রাষ্ট্রপতি হয় আনটিল দ্য ইলেকশন অফ নেক্সট প্রেসিডেন্ট। কিন্তু কে হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি? বিএনপির মধ্য থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরেরই রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জোর আলোচনা। দলের জ্যেষ্ঠ নেতা ও স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনও আছেন আলোচনায়। স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়কে নিয়েও সম্ভাবনা বাদ দিচ্ছেন না অনেকে। এর বাইরে স্পিকার হাফিজউদ্দিন আহমদ এবং দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে নিয়ে আলোচনা হচ্ছে রাষ্ট্রপতি হিসেবে। তবে দলীয় এবং রাজনৈতিক নেতৃত্ব থেকেই রাষ্ট্রপতি নির্বাচনে জোর দিচ্ছেন বিএনপি নেতারা। দলের মধ্যে বিশ্বস্ত, দলের প্রতি আনুগত্য এবং পরীক্ষিত জিয়া এবং বেগম খালেদা জিয়ার অনুসারী এরকম যারা, তাদের মধ্যে থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া উচিত। কারণ রাজনৈতিক নেতৃত্বের মধ্যে থেকে হলে হয় কি, রাজনীতিবিদের পক্ষ কিংবা প্রতিপক্ষ উভয় দিকেই সম্মানবোধের একটা নৈতিকতা জন্মে নেয় ভেতরে। আর প্রফেশনাল যারা, তারা কিন্তু একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে চলাফেরা করেন। একজন রাজনীতিবিদ কিন্তু হুট করে রাস্তার পাশের চায়ের দোকানেও বসতে পারেন, আবার ইচ্ছা করলে বঙ্গভবনে গিয়ে একটা রাষ্ট্রীয় ভোজসভায় অংশগ্রহণ করতে পারেন। এই গুণাবলী সম্পন্ন মানুষ তো বিএনপিতে আছে। দল নিজেরা পরামর্শ করে ঠিক করবে যে দলের থেকে
যদি মনোনয়ন দেয়, দলের থেকে মনোনয়ন দিবে, নির্বাচন কমিশন একটা ফর্মালিটি আছে, ফর্ম ফিল আপ করে ইত্যাদি, তারপরে ইলেকশন হয় পার্লামেন্টে। আমরা মনে করি যে দলের থেকেই রাষ্ট্রপতির মনোনয়নটা হওয়া উচিত। ভূরাজনৈতিক বাস্তবতায় রাজনৈতিক বলয়ের বাইরে অরাজনৈতিক কারো রাষ্ট্রপতি হবার সম্ভাবনাও নির্ভর করে অনেক সমীকরণের উপর। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত যে সিদ্ধান্ত মিলবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন দলের স্থায়ী কমিটির কাছ থেকেই। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সদ্যবিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটি যাচাই বাছাই করে দেখা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, এই মামলাগুলো উদ্দেশ্যপ্রণোদিত কিনা তাও খতিয়ে দেখা হবে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায় বিচার প্রাপ্তি বিষয়ক সেমিনারে মন্ত্রী জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য 24 অক্টোবর পর্যন্ত সময় থাকায় বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন হবে না। কে রাষ্ট্রপতি হবেন সেটি সময় বলে দেবে বলেও মন্তব্য করেন তিনি। আগামী ক্যাবিনেটে 133টি অধ্যাদেশ ও গুম প্রতিরোধ বিষয়ক অধ্যাদেশের বিষয়টি তোলা হবে, সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে প্রত্যাশা আইনমন্ত্রীর। আরও বলেন, 2009 থেকে 2024 সাল পর্যন্ত যে কোনো রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহারে কাজ করছে সরকার, তবে রাজনৈতিক হলেও কোনো ধর্ষণ মামলা প্রত্যাহার করা হবে না। এ সময় চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, শাপলা চত্বর হত্যাকাণ্ড নিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে ট্রাইব্যুনাল। সোমবার থেকে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। এইটা যারা করেছেন কি উদ্দেশ্যে করেছেন, তাদের উদ্দেশ্য কি, সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য, এগুলো দেখি। রাষ্ট্রপতির পদত্যাগে 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। আগামী সোমবার আমাদের রিপোর্ট প্রস্তুত করা হয়েছে, রিপোর্ট আমার কাছে সাবমিট করেছে। আগামী সোমবার দিন আমি বাদী হয়ে ফরমাল চার্জ ইনশাআল্লাহ আমি দাখিল করব। আমরা একটু বঙ্গভবন থেকে ঘুরে আসতে চাই। সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজকালের মধ্যেই গুলশানের নিজ বাসায় ফিরতে পারেন, এ বিষয়ে জানানোর জন্য বঙ্গভবনে আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদ অপেক্ষা করছেন। ফয়সাল, সদ্যবিদায়ী রাষ্ট্রপতির বিষয়ে নতুন কোনো তথ্য আছে কিনা? যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম, হয়তো আজ কিংবা কালের মধ্যেই গুলশানের নিজ বাসভবনে তিনি ফিরতে পারেন। এখনকার কি আপডেট আছে? বৃষ্টি, আপনি যেমনটি বলছিলেন সেটি আসলে আমরা অনানুষ্ঠানিকভাবেই জানতে পেরেছি যে সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি হয়তো আজকালের মধ্যেই গুলিস্তানের যে বঙ্গভবনটি রয়েছে এখান থেকে তার নিজের যে বাসা গুলশানেই সেখানেই তিনি যাওয়ার কথা রয়েছে, এবং সেই জন্যই কিন্তু তার গুলশানের যে বাসাটি সেটি ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে তার যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সেটিও তারা পুরোটাই তদারকি করছেন, এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সকল কিছুই তারা দেখছেন। হয়তো যেমনটি আমরা বঙ্গভবন সূত্র থেকে জানতে পেরেছি যে তিনি হয়তো আজকালকের মধ্যেই সেখানে, যেহেতু ইতিমধ্যে তার বাসা প্রস্তুত রয়েছে, তিনি সেখানে যেতে পারেন। তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে সরকার কিংবা বঙ্গভবন কেউই সে বিষয়টি নিশ্চিত করেননি। এর পাশাপাশি যদি বলি যে যেহেতু বঙ্গভবন থেকে সদ্যবিদায়ী রাষ্ট্রপতি তিনি আজকালকের মধ্যেই সেখানে চলে যাবেন, ফলে সেখানে আসলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ তিনি উঠবেন কি না। তবে আমরা যেমনটি জানতে পেরেছি যে মেজর হাফিজউদ্দিন আহমেদ শুধুমাত্র রাষ্ট্রপতির যে কার্যক্রম সেটি পরিচালনা করার জন্যই রাষ্ট্রপতির কার্যালয়ে আসবেন এবং সেখানে থেকেই তিনি দায়িত্ব পালন করবেন। এছাড়া তার যে নির্ধারিত বাসভবনটি রয়েছে স্পিকারের জন্য, যেটি সংসদ ভবনের ঠিক পাশেই, সেখানে তিনি থাকবেন এবং সেখানে থেকেই তিনি সেখানেই থাকবেন এবং শুধুমাত্র কার্যক্রম পরিচালনার জন্য তার যে রাষ্ট্রপতির যে কার্যালয় সেখানেই তিনি আসবেন। এর পাশাপাশি যেহেতু এখনও আসলে রাষ্ট্রপতি পরবর্তী রাষ্ট্রপতি কে নির্বাচিত হবেন বা কে দায়িত্ব গ্রহণ করবেন সেই বিষয়ে যেহেতু আলাপ আছে, বিভিন্ন মহলে বিভিন্ন জনই জানার চেষ্টা করছেন, সেটি এখনও পর্যন্ত যেহেতু সাংবিধানিক বিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগের 90 দিনের মধ্যেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত করতে হয়, সেই জায়গায় এটি এখনও পর্যন্ত দেখার বিষয়। যেহেতু সরকারের পক্ষ থেকে
পরবর্তী অধিবেশনে সেখানে রাষ্ট্রপতি নিয়োগের বিষয়ে আলোচনা হবে, কিংবা সেখানে মনোনয়ন যাচাই বাছাইয়ের পরেই মূলত বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হবেন সেই বিষয়টি জানা যাবে। তবে এখন পর্যন্ত যেহেতু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে সংসদের স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমদ দায়িত্বভার গ্রহণ করেছেন, তিনি আপাতত 3 মাসের যে সময়টি আছে সে সময় তিনি দায়িত্ব পালন করবেন। বৃষ্টি বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ ফয়সাল। রাজধানীর কাফরুলে যুবদল কর্মী হত্যা অজ্ঞাতনামাদের আসামি করে পরিবারের পক্ষ থেকে নিহতের বড় ভাই মামলা করেছেন। এরই মধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। কাফরুল থানার ওসি সাইফুল ইসলাম জানান, গোলাগুলিতে পেশাদার ও ভাড়াটে শুটার কাজ করেছে, তাদের ধরতে অভিযান চলছে। তিনি বলেন, যে ব্যক্তি গ্রেপ্তার আছেন তিনি অসংলগ্ন কথা বলছেন, তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে হত্যার মোটিভ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। শুক্রবার প্রতিদিনের মতো মিরপুর 13 নম্বর সেক্টরের ই ব্লকে আড্ডা দিচ্ছিলেন বেশ কয়েকজন যুবদল কর্মী, আর সে সময় আশপাশে কয়েকজনকে সন্দেহজনকভাবে তারা ঘোরাঘুরি করতে দেখেন এবং তাদের কাছে এই এলাকায় আসার উদ্দেশ্য জানতে চান ইউসুফ আলী সহ অন্যরা। যুবকদের জিজ্ঞাসাবাদ করার সময় হঠাৎ করেই অস্ত্র বের করে একজন গুলি ছোঁড়া শুরু করেন। গুলিবিদ্ধ 3 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে যুবদল কর্মী ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ওই জায়গাটা এখনো বুঝতে পারিনি আমরা যে হত্যার ঘটনাটা কি, কেন গোলাগুলিটা হয়েছে, এই বিষয়টা আমরা পরিষ্কার হইতে পারি না। যে মারা গিয়েছে ইউসুফ, ওটার বড় ভাই বাদী হয়ে মামলা করেছে। উনি ওনাদের যেই অভিযোগ যেটা দিচ্ছে ওই অনুসারে আমরা মামলাটা নিয়েছি, ওই অনুসারে আমাদের অভিযান চলমান আছে। এ বিষয়ে আরো তথ্য জানানোর জন্য সহকর্মী রাব্বি সিদ্দিকী অপেক্ষা করছেন, মিরপুরেই আছেন তিনি। রাব্বি, হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশ নতুন কোনো তথ্য দিয়েছে কিনা সেটি জানাবেন। আর যে একজন গ্রেপ্তার আছেন তিনি নাকি অসংলগ্ন কথা বলছেন, আসলে কি ধরনের কথাবার্তা বলছেন, এ ধরনের কোনো আপডেট পুলিশ জানালো কিনা? বৃষ্টি, প্রথমেই বলতে চাই যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রাথমিকভাবে জানা গেছে যে 4 জন শুটার, ভাড়া করা শুটার, তারা ঝিনাইদহ থেকে এসেছে এবং সেই শুটাররা কিন্তু এই যাকে টার্গেট করে এখানে এসেছিল তিনি বেঁচে গেছেন। তিনি এখানকার স্থানীয় নেতা। আমরা আছি কাফরুল থানার সামনে। এখানে জানেন যে বলছিলেন যে একজন গ্রেফতার আবির, সেই আবিরের পরিবার আছে। আমরা সেই আবিরের বিশেষভাবে দেখেন। সাংবাদিক ভাই আপনাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে, আপনার কে গ্রেফতার আছে বলছেন? আমার ছোট ভাইকে গ্রেফতার করে আনা হয় নাই। আমার ছোট ভাইকে হাফিজুল ইসলাম বাবুর লোকজন সকালবেলা বাসা থেকে ডেকে নিয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত পাও ভেঙে নির্মমভাবে এই থানায় দিয়ে গেছে। এখন পর্যন্ত আমার ভাইরা আমরা কোনো ট্রিটমেন্ট দিতে পারি নাই। আমার ভাই থানার মধ্যে। এবং আবিরকে কেন সন্দেহ করা হচ্ছে? আবিরকে সন্দেহ করা হচ্ছে তার প্রতিপক্ষ বলতে আমরা এখানে কিছুই দেখেন, কারণ ও ছাত্র দলের রাজনীতি করে, আর আমরা এখানে স্থায়ী কোনো কিছু না। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে যেমনটা বলছিলেন, যিনি গ্রেফতার আছেন, থানা হেফাজতে আছেন আবির, তার স্বজনরা বলছিলেন যে তিনি এই খুনের সাথে বা এই যে শুটিং ইনসিডেন্টের সাথে জড়িত নয়। এখন তদন্ত চলছে, কেন এই হত্যাকাণ্ড সেটি তদন্ত পরেই জানা যাবে। এখন এই ছিল বৃষ্টি আমার কাছে সবশেষ তথ্য। আপনি বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের, অনেক ধন্যবাদ রাব্বি। স্বনির্ভর, প্রযুক্তি নির্ভর ও মেধাভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায় সরকার। ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিটের উদ্বোধন ঘোষণা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পোশাক শিল্পের পর প্রযুক্তি খাতই হতে পারে দেশের আরেকটি সম্ভাবনাময় অর্থনৈতিক গন্তব্য। আর এজন্য উদ্ভাবনী জনশক্তির জন্য বছরে 500 কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন সরকার প্রধান। জানান, এই খাতকে এগিয়ে নিতে শুল্ক প্রত্যাহার সহ সরকার নানা উদ্যোগ নিয়েছে। সেমিকন্ডাক্টর এবং এই যে বেয়ার যে খাত, যে ডিপ টেক, রাজধানীর নব থিয়েটারে আয়োজন করা হয় ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিয়ার সামিট। 2 দিন ব্যাপী এই আয়োজনে অংশ নেয় দেশ বিদেশি বেশ কিছু প্রতিষ্ঠান, যেখানে প্রযুক্তি নির্ভর আগামীর বিশ্ব, বাংলাদেশের অবস্থান ও প্রযুক্তি নির্ভর অর্থনীতি নিয়ে আলোচনা হয়। জনাব তারেক রহমান এমপি মহোদয়কে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, 2030 সালে 1 ট্রিলিয়নের অর্থনীতিতে পৌঁছাবে সেমিকন্ডাক্টরের খাত। সেই বাজারে প্রবেশে বাংলাদেশের রয়েছে অপার সম্ভাবনা। বাংলাদেশ বর্তমানে কৃষি, পোশাক শিল্প, প্রবাসী আয় এবং ডিজিটাল সেবায় সফলতা দেখিয়েছে। আমাদের মেধাবী, তারুণ্য, দক্ষ এবং উদ্যমী জনশক্তির উদ্ভাবনী শক্তির উপরে ভর করে পোশাক
শিল্পের পরে, যেটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। প্রায় ৩,০০০-এর বেশি পেশাজীবী বিশ্বের বিভিন্ন দেশে প্রযুক্তি খাতে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ব স্বীকৃত সেই মেধাবীদের বাংলাদেশের সমৃদ্ধির পথে গভীরভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান। প্রবাসে বিশ্ব স্বীকৃত এই সব মেধাবীদেরকে বাংলাদেশের সমৃদ্ধির পথে আরও গভীরভাবে যুক্ত করার ব্যাপারে সরকারি বেসরকারি পর্যায় থেকে উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি। আপনাদের সাথে একই সাথে বর্তমান সরকার এমন একটা বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। এ সময় সেমিকন্ডাক্টর খাত নিয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, এই খাতের জন্য সরকার বিনিয়োগ বান্ধব নীতি, কর ছাড় ও অবকাঠামো নির্মাণের উদ্যোগ নিয়েছে। সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সকল কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসের রফতানি আয়ের উপরে নগদ ইনসেন্টিভ বা প্রণোদনা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন উদ্যোক্তা উদ্ভাবন বাস্তবায়নের জন্য সরকার প্রথমবারের মতন বছরে 500 কোটি টাকার স্টার্ট আপ অনুদানও রেখেছে। পরে সামিটের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঘুরে দেখেন বিভিন্ন স্টল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আজও রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা। বিভিন্ন স্টেশনে ঝুলছে গ্যাস নেই লেখা সাইনবোর্ড। কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও গ্যাস মিলছে না। আবার যেসব পাম্পে সরবরাহ রয়েছে সেখানেও চাপ কম থাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। তাদের অভিযোগ, গ্যাস সংকটে গাড়ি চালানো ও যাত্রী পরিবহন ব্যাহত হওয়ায় আয় কমে গেছে। অন্যদিকে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে কয়েকদিন ধরেই গ্যাস সরবরাহ স্বাভাবিক নেই, যার ফলে গ্রাহকদের প্রয়োজনীয় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। মিনিমাম থাকতো, এখন 100-120-এ ঠেকে রয়েছে। এরপরও সিরিয়াল দেওয়া লাগে 5 ঘন্টা 6 ঘন্টা সিরিয়াল দিয়ে তারপরে গ্যাস নেওয়া লাগে। আর গাবতলিতে যাও একটু পাওয়া যেত, কিন্তু বড় বড় যে কন্টেনার ওগুলো লাগায় রাখছে, কেউ দেখার মানুষ নেই। ওদের দিয়ে আমাদের খালি খেদাই দেয়। 800 টাকার গ্যাস আমাইতো, সেইখানে আমি সকাল 7টা থেকে লাইন দিয়া 354 টাকার গ্যাস পাইছি। গ্যাস সংকটে ফিলিং স্টেশনগুলোর পাশাপাশি আবাসিক গ্রাহকদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে। গাজীপুরে কি অবস্থা সেটি দেখবার চেষ্টা করব। সহকর্মী পলাশ প্রধান অপেক্ষা করছেন। পলাশ, যেহেতু 2-3 দিন পার হয়ে গেছে এরকম অবস্থা, এবং আপনি তো একটি ফিলিং স্টেশনের সামনেই আছেন, দেখতে পাচ্ছি এখানে গাড়ির লাইনও রয়েছে, সব মিলিয়ে কি অবস্থা দেখছেন? চাহিদা মতো সিএনজি পাচ্ছেন কিনা ক্রেতারা? সড়কের পাশে লাগোয়া কিন্তু সব সিএনজি পাম্পগুলো, এক একটি পাম্প কিন্তু 1 থেকে 1.5 কিলোমিটার, কোথাও 2 কিলোমিটার দাঁড়িয়েছে। অর্থাৎ গতকাল যদিও 100-র অধিক স্পিড ছিল, সেটা আসলে একটু নিচে নেমেছে। যারা পরিবহনের বিভিন্ন চালক রয়েছে তারা অতিষ্ঠ হয়ে গেছে। তারা 3 থেকে 4 ঘন্টা পাড়ি দিয়ে কিন্তু এখানে গ্যাস নিতে আসে। এখানে গ্যাস নিয়ে সর্বোচ্চ 50 থেকে 100 টাকা, কোনো 120 টাকা পর্যন্ত এই সিএনজি পাওয়া হয়। যে কারণে কিন্তু তারা, আমরা দেখছিলাম যে এখানে যারা সিএনজি কর্তৃপক্ষ রয়েছে পাম্পের, তারা কিন্তু আসলে তাদেরকে সার্ভিস না দিতে পেরে কিন্তু তাদেরকে বিভিন্ন বোঝানোর চেষ্টা করে যে 2 থেকে 3 দিনের মধ্যে যে সমাধান হবে বা সমাধানের চেষ্টা করছে। তবে এই যে 3 থেকে 4 দিন যে লাগা এই যে দুর্ভোগ, এই দুর্ভোগ কিন্তু আমরা দেখেছি যে শুধু পরিবহন নয়, এটি কিন্তু আবাসিক এলাকায় এবং শিল্প এলাকায় কিন্তু ভালো প্রভাব পড়েছে। সেখানে আমরা দেখেছি প্রত্যেকটি শিল্প কলকারখানা কিন্তু বেশ চাপ পড়েছে। সেখানে যারা শ্রমিকরা রয়েছে তারা কিন্তু বলছে যে এই যে 3 দিন তারা যে আসলে সঠিক মতো কাজ করতে পারছে না, বা ডাইং ওয়ার্কিং যে কারখানাগুলি রয়েছে সেখানে আসলে বন্ধই রয়েছে। যেখানে এক একটি কারখানাতে শ্রমিক রয়েছে প্রায় 3 থেকে 400, সেখানে সকলে কিন্তু একই অবস্থা রয়েছে। তারা কোথাও আসলে তেমন কিছু করতে পারছে না, যে কারণে অতিষ্ঠ হয়ে গেছে শিল্প কলকারখানাও। আমরা কিছুক্ষণ আগে এখানে যে পরিবহনের যে ড্রাইভার চালকগুলি রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছিল যে এটিও আসলে ফিরে যাওয়া, যে কারণে তারা অতিষ্ঠ হয়ে গেছে এই
আমরা আসলে আপনার মাধ্যমে শুনছিলাম যে সেখানে যে ভোগান্তি সেটি আবাসিকের পাশাপাশি ফিলিং স্টেশনে যারা সিএনজি নিতে এসেছে তাদেরও চরমে পৌঁছেছে। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ পলাশ। এআই নিয়ে নতুন উদ্ভাবন ও উদ্যোগ দরকার। বিজ্ঞান শিক্ষা সহ নানা গবেষণাতেও ভূমিকা রাখতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। এসব কথা বলেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর একটি হোটেলে গ্লোবাল কনফারেন্স এআই লিডারশিপ এবং ফ্ল্যাগশিপ প্রেস্টিজ অ্যাওয়ার্ডের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। আর সেই আয়োজনে এসব কথা বলেছেন তিনি। বলেন, যৌথভাবে শিক্ষা ও তথ্য ব্যবস্থাপনায় এআইকে বন্ধু হিসেবে কাজে লাগানো গেলে দেশ আরও এগিয়ে যাবে। Now, civilization will go hand to hand with the human being and artificial intelligence. So, in this world, civilization has now two players. One is the human being, another is the artificial intelligence. We must have to know how we will handle this ecosystem. ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে 6 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, তবে বিজিবির বাধায় সেই চেষ্টা পণ্ড হয়েছে। ভোরে উপজেলার সামন্তা এলাকা দিয়ে 6 জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাধা দেয় বিজিবি। পরে তাদের শূন্যরেখায় ভারতের অংশে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পুশিন ঠেকাতে বিভিন্ন সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা। দিনাজপুরের বিরামপুর সীমান্ত 9 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। ভোরে খেয়ার মাহমুদপুর সীমান্ত দিয়ে 9 জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। স্থানীয়দের সহায়তা তাদের প্রতিহত করে বিজিবি। পরে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ। সীমান্তের বিভিন্ন স্থানে বাড়ানো হয়েছে বিজিবির নজরদারি। আমরা পুশিনের খবর জানবো। দিনাজপুরে যাচ্ছি, সেখানকার বিরামপুর সীমান্তে সহকর্মী মুরাদ কবির ইমাম অপেক্ষা করছেন। মুরাদ, পুশিনের বিষয়ে বিজিবি কি বলছে সেটি তো জানাবেন, এবং মাত্রই যেমনটি জানাচ্ছিলাম দর্শকদের যে 9 জনকে পুশিনের চেষ্টা করেছিল বিএসএফ এবং ভোরে যে 9 জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে সেটি আবার স্থানীয়দের সহায়তা প্রতিহতও করতে পারে বিজিবি। এখনকার অবস্থা কি দেখছেন? যে 9 জনকে পুশিনের চেষ্টা করা হয়েছিল তারা এখন কোথায় অবস্থান করছে? বৃষ্টি, এই মুহূর্তের পরিস্থিতি হচ্ছে যাদেরকে ভোর 4টার দিকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করা হয়েছিল তাদেরকে বিজিবি স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে সীমান্তে আটকে দেয় এবং তারা বর্তমানে সীমান্তেই অবস্থান করছে। যেহেতু সীমান্তে নেটওয়ার্ক জনিত একটু সমস্যা, ইন্টারনেটের স্পিড জনিত একটা সমস্যার কারণে আমি আপনাকে সেটি সরাসরি দেখাতে পারছি না। তবে তারা এখন, আপনি দেখতে পাচ্ছেন যে বিজিবি সদস্যরা তার আগেই সেই অবস্থান, সেখানে তাদেরকে রাখা হয়েছে। সীমান্তের 291 মেইন পিলারের 20 সাবসীমা পিলারের পাশেই তাদেরকে রাখা হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে। সেখানে বিএসএফও অবস্থান করছেন এবং ওই যেই 9 নারীকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হয়েছিল তারাও সেখানে অবস্থান করছে। আমরা যেটি জানতে পেরেছি, স্থানীয় এবং বিজিবি রয়েছে তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে ভোর 4টার দিকে ভারতের ভীমপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা 9 জন নারীকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করে ভোর 4টার দিকে। বিজিবি সেটি টের পায়। টের পাওয়ার পরে স্থানীয় যে জনগণ রয়েছে, স্থানীয় জনগণকে সাথে নিয়ে সেটিকে প্রতিহত করে। এই মুহূর্তে বিজিবি পরিস্থিতি, বিজিবি সতর্ক অবস্থায় যে আনসার রয়েছে, তাছাড়া স্থানীয় যে থানা রয়েছে বিরামপুর থানার একটি টিমও আমরা দেখেছি এখানে। আপনি দেখতে পাচ্ছেন যে আমার যে গ্রামটি দেখতেছে, এই যে বর্তমান সীমান্তের যে অবস্থাটি দেখতেছেন, এটা হচ্ছে যে বাড়ি যে দেখা যাচ্ছে যে সীমান্তের একদম 0 পয়েন্টে বাড়ি। আপনি পিলার দেখতে পাচ্ছেন, এই পিলার এবং বাড়ি বাংলাদেশের অংশে ঠিক সীমান্ত পরিস্থিতিটা ঠিক এতটাই লাগোয়া যে এখানে খুব সীমান্তের খুব পাশ দিয়ে বাড়িঘরগুলো নির্মাণ করা হয়েছে। এটা অনেক আগে থেকে এই ব্যবস্থা চলে আসছে। তো আসলে যেহেতু সীমান্তের কাছে এখানে বাড়ি রয়েছে, বা এই কারণেই স্থানীয় যে জনগণ রয়েছে তারাও বিষয়টিকে বুঝতে পেরে তারা বিজিবিকে সহায়তা করেছে। তো এখনকার বর্তমান পরিস্থিতি, বিজিবির সাথে স্থানীয় জনগণ, আনসার বিডিবি এবং
বিজেপির সাথে স্থানীয় জনগণ আনসার বিডিপি তারাও আসলে আছেন সেখানে, সহায়তা করছেন, যেমনটি শুনছিলাম সহকর্মী মুরাদের মাধ্যমে। ধন্যবাদ জানাচ্ছি তাকে। নোয়াখালীতে দিন দিন চুরি, ছিনতাই, ডাকাতির ঘটনা বেড়েই চলেছে। সড়ক, বাজার, যানবাহন, এমনকি নিজেদের বাসাবাড়িতেও সাধারণ মানুষ নিরাপদ নন। অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটের পাশাপাশি হত্যার ঘটনাও ঘটছে। বিশেষ করে শঙ্খপত্র চক্রের তৎপরতায় আতঙ্কে জেলাবাসী। দেশীয় অস্ত্রে সুসজ্জিত একদল ডাকাত একদিনেই নোয়াখালীর কোম্পানিগঞ্জের 3টি বাড়িতে ডাকাতি করে অস্ত্রের মুখে লুট করে নিয়ে যায় নগদ টাকা ও স্বর্ণালংকার, যা ধরা পড়ে সিসি ক্যামেরায়। শুধু ডাকাতি নয়, শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বেড়েছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য। ডাকাতি ও ছিনতাইকারীরা ব্যবহার করছে নতুন নতুন কৌশল। বাসাবাড়ি থেকে সড়কে বিভিন্নভাবে টার্গেট করে ভুক্তভোগীদের সবকিছু লুটে নেন চক্রের সদস্যরা। অস্ত্রের মুখে জিম্মি করে কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী। বোকা ছেলেরা কি করে, তাদের কাছ থেকে মোবাইল নিয়ে যায়, যে টাকা পয়সা সবগুলো নিয়ে চলে যায়, ওটা নিয়ে কেউ প্রতিবাদ করে না। কিছু কিছু লোক দেখা গেছে গ্রাম থেকে আসে বা প্রবাস থেকে আসে, তাদেরকে টার্গেট করে সংঘবদ্ধভাবে 5 থেকে 8 জন লোক তাদেরকে টার্গেট করে ছিনতাই করে। এরা গোড়া গাঁজা খায়, মনে বান্ধা আপনার রাত মনে বান্ধা হাইজাকি করে, ছিনতাই করে এবং কি পিস্তল লইলে ঘুরে, কারে মারবো, কারা ধরবো, কার থেকে ছিনতাই করে নিবো, এই অবস্থা আর কি। গরিব মানুষ রিক্সা চালাই খাই, ডাকাতেরা ধরি আমার থেকেও গাড়ি লই গেছে, আমার ছেলের থেকেও 3টা গাড়ি লই গেছে। দিনের আলোয় হাটবাজার ও ব্যস্ত সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটলেও রাতের পরিস্থিতি আরো উদ্বেগজনক। স্থানীয়দের দাবি, মাদকের টাকার যোগান দিতে কিশোর গ্যাংয়ের সদস্যরাও জড়িয়ে পড়ছেন এসব অপরাধে, যা অনেক সময় রূপ নিচ্ছে প্রাণঘাতী হামলা কিংবা হত্যাকাণ্ডে। 8টার পর থেকে এই ছিনতাইকারীদের রাজ্য হয়ে ওঠে। মাদকের কারণে এই যে খুনগুলা হইতেছে, জায়গায় জায়গায় ছিনতাই হইতেছে। রাতলে চোরে কলে এই বিভিন্ন রকমের জিনিসপত্র, এটা হাঁস মরক আর কারণে তারা কিন্তু কাটি নিয়ে রয়েছে। গত এপ্রিল থেকে জুন পর্যন্ত 45টি চুরি এবং 10টি ডাকাতির মামলা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, এরই মধ্যে বাড়ানো হয়েছে টহল ও নজরদারি। সন্দেহভাজনদের চিহ্নিত করে পরিচালনা করা হচ্ছে নিয়মিত অভিযান। তো আমরা লিস্ট করে তারা যাতে বাইরে থাকতে না পারে সে ব্যবস্থা গ্রহণ করছি এবং আশা করি যেটা খুব দ্রুতই কমে যাবে, ছিনতাইয়ের ঘটনা যাতে না ঘটে সে ব্যবস্থা আমরা নিচ্ছি। নজরদারি বাড়ানোর পাশাপাশি কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে ডাকাতি ও ছিনতাই আতঙ্ক আরও বাড়বে বলে দাবি এলাকাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। কুমিল্লা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ সহ 7 শিক্ষককে একযোগে বদলির প্রজ্ঞাপনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকাল 11:30টার দিকে ক্যাম্পাসে কুমিল্লা সরকারি মহিলা কলেজ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। বক্তারা অভিযোগ করেন, কলেজটিতে এমনিতেই শিক্ষক সংকট, তার মধ্যে নতুন শিক্ষক নিয়োগ না দিয়ে একযোগে 7 শিক্ষককে বদলি করায় ছাত্রীদের শিক্ষা কার্যক্রমের বিরুদ্ধে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আর আদেশ প্রত্যাহার করে দ্রুত এই 7 শিক্ষককে পুনর্বহালের দাবি জানান শিক্ষার্থীরা। এ সময় কর্মসূচি না করার আহ্বান জানান কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসিন। গত 13 জুলাই ভারী বৃষ্টির কারণে তৈরি জলাবদ্ধতায় হাঁটু পানি মারিয়ে পরীক্ষার্থীরা কেন্দ্রে পরীক্ষা দিতে যান। বিষয়টি নিয়ে দেশে ব্যাপক সমালোচনা হয়। পরে 23 জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ সহ 7 শিক্ষককে বদলির আদেশ জারি করা হয়। লিখিত নোটিশ দিয়েছিল, তাহলে তার আগে থেকে কেন যথাযথ স্টেপ নিল না? আর জলাবদ্ধতা তো জনগণের কারণে হচ্ছে, সরকারের প্রপার পদক্ষেপ না নেওয়ার কারণে হচ্ছে। তাহলে আমাদের 7 শিক্ষকের দোষ কোথায়? আমাদের কলেজে এমনিতেই শিক্ষক সংকট, তার উপরে যদি শিক্ষক উল্টা বদলি হয় সেটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর। আমাদের কোনো বিকল্প না দিয়ে একসাথে 7 জন শিক্ষককে নিয়ে যাওয়া, এটা কি একটা প্রাণঘাতী সিদ্ধান্ত নয় কি? আবারও অস্থির হয়ে উঠেছে ডলারের বাজার। মাসের ব্যবধানে প্রায় 1 টাকা দাম বেড়েছে। এখন 124 টাকার কাছাকাছি টাকায় লেনদেন হচ্ছে এবং আমদানি বৃদ্ধি ও ঋণের কিস্তি পরিশোধের চাপে বিনিময় হার কিছুটা বেড়েছে, যদিও এটিকে সাময়িক বলছে বাংলাদেশ ব্যাংক। মার্কিন মুদ্রার দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতি সহ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। তবে এর পেছনে কারসাজি আছে কিনা তা খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। 1.5 বছরের বেশি সময় স্থিতিশীল থাকার পর আবারও কিছুটা অস্থির ডলার বাজার। জুনের শেষ সময়ে এসে বাড়তে শুরু করে বিনিময় মূল্য। সপ্তাহ দুয়েকের ব্যবধানে আন্তঃব্যাংক লেনদেনে বিনিময় মূল্য প্রায় 1.25 টাকা বেড়ে দাঁড়িয়েছে 123 টাকা 76 পয়সায়, যা গেল কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ।
বৈদেশিক মুদ্রার মজুদ বৃদ্ধির পরও ডলারের দাম বৃদ্ধি নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে বিদেশি ঋণের কিস্তি পরিশোধ এবং আমদানি ব্যয় বৃদ্ধিতে কিছুটা প্রভাব পড়েছে বিনিময় মূল্যে। দ্রুতই আবার স্বাভাবিক হয়ে আসবে বলেও আশা নিয়ন্ত্রক সংস্থার। দর নির্ধারিত হয় চাহিদা এবং যোগানের প্রেক্ষিতে, অর্থাৎ মার্কেট ডিসাইড করে এক্সচেঞ্জ রেট বা ডলারের মূল্য কত হবে। এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ নেই। বাংলাদেশ ব্যাংক শুধু অবজার্ভ করে বিষয়গুলো, যে কেউ কোনো ফাউল প্লে করছে কিনা। এই মুহূর্তে কিছু সরকারি পেমেন্টের চাপ ছিল, এই কারণে এক্সচেঞ্জ রেটের ডলারের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। যেহেতু আমাদের রেমিটেন্স প্রবাহ ভালো আছে, আশা করছি এই সহসাই এটা আবার কমে আসবে। গেল অর্থ বছরে রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসলেও বেড়েছে বাণিজ্য ঘাটতির পরিমাণ। 2025-26 অর্থ বছরের 11 মাসে 64 বিলিয়ন ডলারের পণ্য আমদানি হলেও রপ্তানি হয়েছে 40 বিলিয়ন ডলার, ঘাটতি প্রায় 24 বিলিয়ন ডলার, যা আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে 4.5 বিলিয়ন ডলার বেশি। অর্থনীতিবিদরা বলছেন আমদানি ব্যয় বৃদ্ধিতে ডলারের দাম বাড়তে পারে, তবে এখানে কোনো কারসাজি আছে কিনা তাও খতিয়ে দেখার পরামর্শ তাদের। ইন্টার ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক টু ব্যাংক সেখানের কিছু মানে ট্রানজ্যাকশন প্রসিজিওর থাকে, সেখানে অনেক সময় অনেক ব্যাংক ডলার ধরে রাখে। আমরা পূর্বের বছরগুলোয় দেখেছি সেখানে কিছু কিছু ব্যাংক ম্যাল প্র্যাকটিসের মধ্যে থাকে, সেগুলো এই মুহূর্তে আছে নাকি আমরা জানি না, কিন্তু বাংলাদেশ ব্যাংক হয়তো সেই জায়গাগুলোর মনিটরিংয়ে রাখবে বলে আমরা ধরে নিচ্ছি। কিন্তু ডলারের দাম বর্তমানে যেটা বাড়ছে এর বড় কারণ হলো ইম্পোর্ট ধীরে ধীরে গ্রো করছে, ডলারের ডিমান্ডের উপর চাপ বাড়ছে, সাপ্লাই সেইভাবে গ্রো করছে না। ব্যবসায়ীরা বলছেন ডলারের দাম বৃদ্ধিতে আমদানি ব্যয় বাড়বে, যার প্রভাব পড়বে পণ্যের দাম ও মূল্যস্ফীতিতে। তাই এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর উদ্যোগ দরকার বলেও মনে করেন তারা। ইম্পোর্ট ড্রিভেন কান্ট্রি, আমাদের ইম্পোর্ট এক্সপোর্টের থেকে অনেক বেশি, এটার উপর একটা বিরূপ প্রতিক্রিয়া হবে এবং যেটা মূল্যস্ফীতিকে উস্কে দেবে। তাছাড়া বিভিন্ন সেক্টরে যারা ম্যানুফ্যাকচারিংয়ে আছেন, ডোমেস্টিক ইন্ডাস্ট্রিতে আছেন, যারা কনস্ট্রাকশনে আছে, সমস্ত কিছুর উপরে এটা ইম্প্যাক্ট করবে। এখন তো আমরা একটা বহুমুখী সমস্যার মধ্যে দিয়ে চলছি। অনেকে ব্যাংকে ঋণ শোধ দিতে পারছেন না, অনেকে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে এটা হবে কি বোঝার পরে শাকে লাঠির মতো হবে। খোলা বাজারেও ডলারের দাম 1 টাকা বেড়ে লেনদেন হচ্ছে 127 টাকার আশেপাশে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বকাপের পর মেসিদের ড্রেসিং রুম নিয়ে নেট দুনিয়া ষড়যন্ত্রের যেই গুঞ্জন চলছিল, সেই সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন লিসান্ড্রো প্যারেডেস। স্পেন ফাইনালে সেরা ছিল, ওদেরকে যোগ্য বিজয়ী বলেই দাবি করেছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। তবে ফাইনাল হারের কষ্ট অনেকদিন পোড়াবে বলেও জানান প্যারেডেস। বিশ্বকাপ শেষ, কিন্তু থামছে না বিতর্ক। ফাইনালের পর লিওনেল মেসির এক রহস্যময় ভিডিও ঘিরে ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়, আর সেই আগুনে এবার জল ঢেলে দিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিসান্দ্রো প্যারেদেস। ম্যাচের আগে মেসি সতীর্থদের বলেছিলেন যা ঘটেছে ভুলে যাও। পাশাপাশি লিসান্দ্রো মার্তিনেজের চোট নিয়ে মাঠ ছাড়া কিংবা এনজো ফার্নান্দেজের লাল কার্ড দেখার দৃশ্য দেখেই নেটিজেনদের একাংশের দাবি ড্রেসিং রুমে নিশ্চয়ই কোনো ঘাপলা ছিল। কিন্তু এসব ফালতু গুঞ্জনে কান দিতে নারাজ খোদ প্যারেদেস। ফাইনালে স্পেন আমাদের চেয়ে সেরা ছিল, তারাই বিশ্বকাপের ন্যায্য বিজয়ী। যা ছড়াচ্ছে তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। যা শুনেছি তাতে তো আমার পাগল হয়ে যাওয়ার অবস্থা। টুর্নামেন্টের আগে, চলাকালীন এবং পরে যা কিছু বলা হয়েছে এসব নিয়ে কথা বলতে চাই না। তবে আমরা একটি দুর্দান্ত টুর্নামেন্ট খেলেছি। ফাইনালের হারের কষ্ট তাদের অনেক দিন পোড়াবে বলেও জানান প্যারেদেস। পাশাপাশি জাতীয় দলে তার নিজের ভবিষ্যৎ নিয়ে এখনও অনিশ্চিত এই আর্জেন্টাইন মিডফিল্ডার। আমরা অনেক কিছু অর্জন করলেও ফাইনাল হারের কষ্ট অনেক দিন পোড়াবে, কারণ আমরা আবারও খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। তবে আমাদের এটি উপভোগ করা উচিত। খেলা চালিয়ে যাওয়া বা না যাওয়ার সিদ্ধান্তটি অনেকের জন্যই কঠিন হবে। সুন্দর, অসাধারণ এক পথ চলা ছিল। ষড়যন্ত্রের ধোঁয়া কেটে যাক বা থাকুক, প্যারেদেস বুঝিয়ে দিলেন মাঠের লড়াইটাই আসল। আর সেই হারের রেশ কাটিয়ে আলবিসেলেস্তাদের আবারও ফিরে আসার প্রত্যাশায় ফুটবল প্রেমীরা। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে স্পেনের কাছে হেরে বিদায়ের পর নতুন কোচ পেল বেলজিয়াম। রেড ডেভিলসদের নতুন প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ডাচ ফুটবলের অভিজ্ঞ কোচ মার্ক ভ্যান বোমেল। 2018 ইউরো পর্যন্ত চুক্তিবদ্ধ 49 বছর বয়সী এই কোচ এর আগে
অ্যান্টওয়ার্পকে ঐতিহাসিক ট্রেবল উপহার দিয়েছিলেন। খেলোয়াড়ি জীবনেও তিনি ছিলেন শীর্ষ পর্যায়ের তারকা। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, এসি মিলান, পিএসভির হয়ে মাঠ কাঁপানো এই মিডফিল্ডার ডাচ জাতীয় দলের হয়ে ৭৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০১০ ফিফা বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের প্রতিনিধিত্ব করেন বোমেল। আর আগামী ১৫ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে ডাকআউটের দায়িত্ব গ্রহণ করবেন তিনি। সাথে থাকছেন ৩ অভিজ্ঞ সহকারী কোচ। পেপ গার্দিওলার প্রস্তাব ফেরানোর পর অবশেষে ইতালির নতুন জাতীয় দল কোচ হিসেবে ৪ বছরের চুক্তিতে দায়িত্ব নিতে যাচ্ছেন কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রে পিরলো। জেনারো গাত্তুসো পদত্যাগের পর থেকেই কোচ খোঁজার মিশনে নামে ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গার্দিওলা, কার্লো আনচেলত্তির সঙ্গে যোগাযোগ করা হলেও শেষ পর্যন্ত পিরলোর কাঁধেই ভরসা রাখছে এফআইজিসি। ইতালির ইতিহাসের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচিত পিরলো বিশ্বকাপ জেতেন ২০০৬ সালে। আর ক্লাব ফুটবলে ইন্টার মিলান, এসি মিলান, ইউভেন্টাসের হয়ে তার বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে দুবার। দুবাই ইউনাইটেডের দায়িত্ব ছেড়ে এবার ইতালির কঠিন সংকট কাটিয়ে সাফল্যের ধারায় ফেরাতে দৃঢ় প্রত্যয়ী তিনি। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ অব্যাহত রেখেছে ভারতের আন্দোলনকারীরা। শনিবার ৩য় দফায় সরকারের সাথে বৈঠকে বসবে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা। স্থানীয় সময় বিকেল ৪টায় এই বৈঠক হতে পারে, তবে এখনও ভেন্যু জানানো হয়নি। আলোচনায় রাজি হলেও সিজেপির স্পষ্ট অবস্থান, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না করা পর্যন্ত তারা বাড়ি ফিরবেন না। শুক্রবার রাতভর কোনো সহিংসতার ঘটনা না ঘটলেও যন্তর মন্তরে ব্যাপক উপস্থিতি বাড়িয়েছে পুলিশ। শনিবার বন্ধ ঘোষণা করা হয়েছে দিল্লির 18টি মেট্রো স্টেশন। এর আগে শুক্রবার দিল্লি ছাড়াও পশ্চিমবঙ্গ সহ আরও কয়েকটি রাজ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। আলোচিত পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুকের অনশন ভাঙা নিয়ে এখন নতুন বিতর্ক তৈরি হয়েছে। তার বিরুদ্ধে সরকারের সাথে সমঝোতার অভিযোগ তুলেছে বিরোধী দলগুলোর এমপিরা। এমনকি সোনামকে আন্না হাজারে পার্ট 2 আখ্যা দেওয়া হচ্ছে। এর জবাবে সমালোচকদের তুলোধনা করেছেন সোনাম। ভিডিও বার্তায় বলেন, শিক্ষার্থীদের স্বার্থে টানা ২৬ দিন অনশন করে ১১ কেজি ওজন কমানোর পর তার কারো কাছ থেকে চারিত্রিক সনদ নেওয়ার প্রয়োজন নেই। আর সোনামের অনশন ভাঙা নিয়ে প্রশ্ন তোলার সমালোচনা করেছে ককরোচ জনতা পার্টিও। বৃহস্পতিবার মধ্যরাত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে টানা ২৬ দিনের অনশন ভাঙেন ভারতের বহুল চর্চিত পরিবেশ কর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক। বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার হাতে স্যুপ খেয়ে অনশন ভাঙেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন আরেক মন্ত্রী জিতেন্দ্র সিংও। অনড় অবস্থানের কারণে যাকে জোর করে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করতে বাধ্য হয়েছিল দিল্লি পুলিশ, দাবি পূরণের আগেই তার অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন ভারতের বিরোধী দলগুলোর এমপিরা। তুলছেন সরকারের সাথে আতাতের অভিযোগও। 12 साल अन्ना खामोश हो गए। তিনি হলেন আন্না হাজারের দ্বিতীয় সংস্করণ। আন্না যেমন ১২ বছর ধরে নীরব ছিলেন, এখন সোনাম ওয়াংচুকও নীরব থাকবেন। তিনি যখন সরকারের সঙ্গে সমঝোতা করলেন, তখন কি সেখানে কোনো শিক্ষার্থী উপস্থিত ছিল? এটি সরকারের সঙ্গে তার ব্যক্তিগত চুক্তি ছাড়া আর কিছুই না। সমালোচকদের জবাব দিতে দেরি করেননি সোনাম। প্রকাশ করেছেন ২২ মিনিটের দীর্ঘ ভিডিও বার্তা, যেখানে মন্তব্য করেছেন কারো কাছে নিজেকে প্রমাণের কিছু নেই তার। বলেন সরকার তার দাবি মেনে নেয়ার লিখিত প্রতিশ্রুতি দেওয়ার পরই নিয়েছেন এই সিদ্ধান্ত। শিক্ষার্থীদের স্বার্থে টানা ২৬ দিন অনশন করে ১১ কেজি ওজন কমানোর ফলে আমার পেশি ক্ষয় হয়েছে। শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ ও মস্তিষ্ক অপূরণে ক্ষতির মুখে পড়েছে। সবকিছু করার পর আমার অনশন কতটা পবিত্র ছিল, আমি কোনো গোপন সমঝোতা করেছি কিনা সেটা প্রমাণে আমাকে কি কারো কাছ থেকে চারিত্রিক সনদ নিতে হবে? সোনামকে নিয়ে বিরূপ মন্তব্য করায় সমালোচকদের তুলোধনা করেছে ককরোচ জনতা পার্টিও। এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। যে ব্যক্তি দেশের ভবিষ্যতের জন্য ২৬ দিন অনশন করে নিজের জীবন বাজি রেখেছিলেন, ডানপন্থীরা আজ তাকে নিয়ে উপহাস করছে। এর আগে গত 18 জুলাই দিল্লি পুলিশ সোনামকে জোর করে যন্তর মন্তর থেকে তুলে নেয়ার জেরে তীব্র হয় ছাত্রদের আন্দোলন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।
ইরানে শুক্রবারও রাতভর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন আগ্রাসনে 4 জনের প্রাণ গেছে, 7 জন আহত হয়েছে। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। এই নিয়ে যুদ্ধবিরতি ভেঙে 14তম দিনে গড়ালো ওয়াশিংটন তেহরান সংঘাত। শুক্রবার ইরানের উপকূলীয় এলাকার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ক্ষতিগ্রস্ত হয় একাধিক স্থাপনা। জবাবে কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ছড়ে তেহরান। জর্ডান, বাহরাইনেও অভিযানের দাবি করেছে IRGC। হামলার আশঙ্কায় আগেই সতর্কতা জারি করা হয়েছিল দেশগুলো। আর এ সময় ইরাকে ইরবিল বিমানবন্দরে ড্রোন বিধ্বস্ত হওয়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হয় ফ্লাইট চলাচল। এদিকে হুতি বিদ্রোহী ইরানে হামলার তীব্রতা আরও বাড়বে বলে হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত একাধিক অঞ্চলে পৃথক হামলা চালিয়েছে সৌদি আরব। পাল্টা আক্রমণের আশঙ্কায় সৌদি আরব জুড়ে জারি করা হয়েছে সতর্কবার্তা। শুক্রবার বন্দরনগরী হুদেইদা টার্গেট করে হামলা হয়। মূল লক্ষ্যবস্তু ছিল শহরটির টেলিযোগাযোগ কেন্দ্র। পাশাপাশি হামলা চালানো হয়েছে উপকূলীয় কামারান দ্বীপেও। এক নারী এতে আহত হয়েছে, তথ্য নিশ্চিত করে হুতি নিয়ন্ত্রিত পররাষ্ট্র মন্ত্রণালয়, রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। এর পরপরই পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দেয় সশস্ত্র গোষ্ঠীটি। এরই জেরে সৌদি আরবের বেশ কয়েকটি অঞ্চলে বিশেষ সতর্কতাও জারি করা হয়। এ ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজনে। পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী স্নিগ্ধ পুরবী। দেখার আমন্ত্রণ রইল।